নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন চঞ্চল পাল। শুরু হচ্ছে স্মৃতিভ্রংশ। আজকাল প্রায়ই খবরের কাগজ খুললে দেখি কোনো কোনো বয়স্ক মানুষ রাস্তায় বেরিয়ে হারিয়ে যাচ্ছেন। বাড়ির ঠিকানা ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় ফেয়ে ফেয়ে করে ঘুরে বেড়াচ্ছেন। অবশেষে অন্য পথচারীদের সন্দেহে আর পুলিশের হস্তক্ষেপে তারা বাড়ি ফিরছেন। যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের ব্যাধিগ্রস্তদের জন্য তৈরি কোনো হোমে বা বৃদ্ধাশ্রমে। বড় বাজে অসুখ এই স্মৃতিভ্রংশ। শরীরে অন্য কোনো গন্ডগোল নেই, একেবারে ফিট, শুধু মগজটাই গিয়েছে বিগড়ে। ঠিক পাগল নয়, স্মৃতি ফিরে এলে আবার একেবারে স্বাভাবিক। শুধু নাম ঠিকানা ভুলে যাওয়া নয়, আইডেন্টিটি ক্রাইসিসও হয়, অর্থাৎ নিজের সত্তা ভুলে অন্যের সত্তায় নিজেকে নিয়ে বসানো। যেমন কারো আইডল হয়তো বিরাট কোহলি, তাই কিছুক্ষণের জন্য সে নিজেকে বিরাট কোহলি ভাবতে শুরু করলো আর দুহাত বেঁকিয়ে হাওয়ায় ব্যাট চালিয়ে সপাটে মারলো 6। এরকম আর কি। এই ধরনের এক মহিলার পাল্লায় পড়েছিলুম একবার। সে কি কাণ্ড! তার ভালো করতে গিয়ে আমার একেবারে লেজে গোবরে অবস্থা। অবশেষে পুলিশের দয়ায় উদ্ধার পাই। সেদিন বাজার করে ফিরছিল, কি কারণে যেন ফিরতে বেশ বেলা হয়ে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে কাছের বাজারটায় যেতে হলে একটা পার্কের পাশ দিয়ে ঘুরে গিয়ে বড় রাস্তায় পড়তে হয়। কিন্তু পার্কের পাশ বরাবর পুরো রাস্তাতেই হকারদের রাজত্ব। পায়ে চলা রাস্তাটা দখল হতে হতে ক্রমশ চাষের জমির আলপাত হয়ে দাঁড়িয়েছে। তার উপর কর্পোরেশনের দয়ালু হাতে বসানো ফুটপাতের টালিগুলো আলগা হয়ে এখন হোঁচট খাওয়ার ফাঁদ। প্রায় মানুষ মারা কল। রাস্তায় নেমে যে হেঁটে যাব, সেখানে আবার বাস আর বাইসাইকেলের সুপারসনিক গতি। কখন যে কাগজ হয়ে রাস্তার বুকে সেঁটে যাব তার ঠিক নেই। বরং পার্কের ভিতর দিয়ে গেলে নির্ঝঞ্ঝাটে হাওয়া খেতে খেতে পৌঁছানো যায়। তাই আমি বড় রাস্তায় না নেমে পার্কের রাস্তাটাই ধরি। সেদিনও তাই করলাম। পার্কের পিছন দিকে বাচ্চাদের একটা প্লে স্কুল আছে। মর্নিং সেকশনের ছুটির সময় অনেক বাচ্চার মা তাড়াতাড়ি এসে গেলে পার্কের বেঞ্চিতে বসে অপেক্ষা করে। সেই দিন পার্কের একটা বেঞ্চির পিছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো বেঞ্চিতে বসা একজন ভদ্র মহিলার দিকে। পিছন থেকে খুব চেনা চেনা লাগছে। সেই চুলের স্টাইল, সেই পিঠের গড়ন, সেই বসার ভঙ্গি। মঞ্জুলা মজুমদার, আমাদের কলেজ ক্যান্টিনের মধ্যমণি। সংক্ষেপে আমরা ডাকতাম মম বলে। সত্যি, তাকে আমরা সবাই মনে মনে ভাবতাম মম, অর্থাৎ আমার। ও একদিন কলেজ কামাই করলে আমাদের সারাদিন মেঘলা হয়ে থাকতো। আজ এতদিন পরেও সে কথা মনে পড়তে মাথা থেকে পা পর্যন্ত শিহরণ খেলে গেল। ঠিক দেখছি তো? নিশ্চিত হওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। বেঞ্চের সামনে দিয়ে ঘুরে যাওয়ার আছেলায় আর চোখে দেখে নিলাম। হ্যাঁ, এই সেই মেয়ে, আজকে মহিলা। বেশ বয়স হয়েছে, আমরাই বয়সী তো, কিন্তু মুখের গড়ন ঠিক একই রকম আছে। এমন একটা বৈশিষ্ট্য আছে এমন মুখের গড়নে যে সবার থেকে আলাদা করে চেনা যায়। ঠিক আগে যেমন ছিল। মাঝে বহু বছর দেখা হয়নি বটে, তবে ওর খবর পেতাম মাঝে মাঝে। আমার কলেজের বন্ধুদের সঙ্গে যখন যেখানে দেখা হতো, যেটুকু কথা হতো তার মধ্যে জায়গা করে নিত মমের প্রসঙ্গ। বিশেষ করে কেশবের সঙ্গে দেখা হলে তো কথাই নেই, কারণ পড়বি পর মমের শ্বশুর বাড়ি গিয়ে পড়েছে কেশবের পাশের পাড়ায়। আমার রিটায়ারমেন্টের আগে পর্যন্ত কেশবের সঙ্গে অফিস পাড়ায় মাঝে মাঝে দেখা হতো, কথাও হতো।
আমার সঙ্গে অবশ্য মমের কোনোদিন দেখা হয়নি, তবে মনে মনে চাইতাম একবার যদি হঠাৎ দেখা হয়ে যায়। কতবার কেশবের বাড়ি যাওয়ার ছল করে ওদের পাড়ায় টহল মেরেছি, কিন্তু কোনোদিনই শিকে ছেড়েনি। যাই হোক, কেশবের কাছেই শুনেছিলাম মমের বিয়ে খুব একটা সুখের হয়নি। স্বামী শাশুড়ির সঙ্গে ঝামেলা লেগেই থাকতো। কখনো কখনো সেই ঝামেলা শ্বশুর বাড়ির বাইরে বেরিয়ে একেবারে রাস্তায়ও চলে আসতো। পাড়ায় লোক জড়ো হয়ে যেত। কিছুদিন আগেই শুনলাম মমের মাথাটা বিগড়েছে, ডিমেনশিয়ায় ধরেছে, মানে স্মৃতিভ্রংশ অসুখ। মাঝে মাঝেই নাকি রাস্তায় বেরিয়ে পড়ে আর ঠিকানা ভুলে যায়। শ্বশুর বাড়ির লোকজন খুঁজতে বেরোয়, পুলিশেরও সাহায্য নেয়। তা আজ কি সেই রকমই একটা দিন? আবারও মম সবার অলক্ষ্যে এত দূর চলে এসেছে, তাই হবে নিশ্চয়ই। এসেই পড়েছে যখন, তখন না দেখা করে চলে যাওয়া কি উচিত হবে? তার উপর হৃদয়ের পেয়ালায় রোমাঞ্চের চা চলকে উঠে ভিজিয়ে দিয়েছে সারা গা। দেরি না করে সোজা তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিরে মঞ্জুলা, চিনতে পাচ্ছিস? বলে ধপাস করে পাশেই বসে পড়লাম। মঞ্জুলা চমকে উঠে থমথম খেয়ে নিজেকে সরিয়ে একটু ব্যবধান বাড়িয়ে নিল। তারপর কিছুক্ষণ মুখের দিকে এক দৃষ্টে দেখতে দেখতে বলল, আপনি আপনি কে? না তো, ঠিক চিনতে পারছি না তো। ভেরি সরি। না না, সরি হওয়ার কি আছে? বয়সটা তো আর ধরে রাখা যায় না, তাই অনেক পাল্টে গেছিস। তুই কিন্তু প্রায় একই রকম আছিস। আরে আমি দীপক, দীপক ভট্টাচার্য। কলেজে তোর পেছনে বেঞ্চিতে বসতাম। দীপক ভট্টাচার্য? না, ঠিক মনে পড়ছে না। এর আগে কোথাও দেখা হয়েছিল বলুন তো? দেখা হয়েছিল কি রে? রোজই তো দেখা হতো। কোথায়? কেন, স্কটিশ চার্চ কলেজে ফিজিক্স পাশ কোর্সে ক্লাসটা আমরা একসঙ্গেই তো করতাম। তারপর ক্যান্টিনে গিয়ে হুল্লোড়, তুই, আমি, কেশব, নির্মল, সমীর। আবার ছিল কেমিস্ট্রি অনার্স, তোর ম্যাথামেটিক্স। পাশ কোর্সে ক্লাসগুলোতেই তো একসঙ্গে হতাম। দাঁড়ান দাঁড়ান, আমি তো সায়েন্স গ্র্যাজুয়েট নই। আমার সাবজেক্ট ছিল ফিলোসফি। স্কটিশ কলেজ কোনোদিন চোখেই দেখিনি। আপনি হয়তো আমায় চিনতে ভুল করছেন। মাফ করবেন, কি নাম যেন বললেন আমার? মঞ্জুলা, মঞ্জুলা মজুমদার। কিন্তু ও নাম তো আমার নয়। তবে আপনার নাম কি? আমার নাম সুচিত্রা, সুচিত্রা সেন। সুচিত্রা সেন? মনে মনে বললাম, হতেই পারে না, তুই মঞ্জুলাই। আমার চোখ কি এত ভুল করবে? বুঝেছি, এসব তোর স্মৃতিভ্রংশেরই লক্ষ্য। বড় মায়া হলো ওর উপর। এত সুন্দরী ছিল তরুণ বয়সে, আর বয়সকালে এই হাল। বড় জঘন্য অসুখ এটা। আমি অবশ্য হাল ছাড়ার পাত্র নই, স্মৃতি তার ফিরিয়ে আনবই। ও হ্যাঁ, যা বলছিলাম মিসেস মজুমদার। মজুমদার নয়, সেন, মিসেস সুচিত্রা সেন। মনে মনে ভাবলাম, এটাই হয়তো ওর আইডেন্টিটি ক্রাইসিস। যে সে নয়, একেবারে সুচিত্রা সেন ভাবছে নিজেকে। এইরকমই হয়। হ্যাঁ, যা বলছিলাম মিসেস সেন, আপনি কি জানেন যে আপনার ডিমেনশিয়া আছে? কি আছে? ডিমেনশিয়া মানে স্মৃতিভ্রংশ রোগ। সেটা আবার কি ব্যাপার? খায় না মাখে? সেটা একটা অসুখ, মস্তিষ্ক ভ্রম বলতে পারেন। কখনো কখনো নিজের নাম ঠিকানাও ভুল হয়ে যায়। সময় সময় নিজেকে অন্য কোনো বিশেষ কেউ বলে মনে করা। যেমন এখন নিজেকে ভাবছেন মহানায়িকা সুচিত্রা সেন। দেখুন মশাই, বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আবার বলছি, খুব ভুল করছেন। আপনি আমাকে যে লোক ভাবছেন, আমি তিনি নই। আমি সুচিত্রা সেনই, মঞ্জুলা মজুমদার নই। আপনি চিনতে ভুল করছেন। না না, সুচিত্রা সেনকে কে না চেনে? বাঙালির চিরকালীন হার্টথ্রব। ধুর মশাই, দুজনের একদম হতে পারে না।
জানতো আর বিরক্ত করবেন না, আমায় একটু একা থাকতে দিন। জানি তো একাকিত্বের বেদনা যে কি জিনিস। আমি কাব্যিক ঢঙে পরিবেশন করতে যাচ্ছিলাম, কিন্তু মঞ্জুলা কটমট করে আমার দিকে তাকিয়ে ঝট করে উঠে পড়ল বেঞ্চি থেকে। তারপর গটমট করে হাঁটা লাগালো। আমিও ছাড়বার পাত্র নই, তার পিছন পিছন ছুটলাম। ওর হাঁটার স্পিড আমার চেয়ে বেশি, তাই আমাকে প্রায় দৌড়তে হচ্ছে। তাকে থামাবার জন্য দৌড়ে গিয়ে তার হাতটা ধরে ফেললাম। বললাম, দাঁড়া দাঁড়া, যে কথাগুলো বলছি শোন। অসভ্য লোক কোথাকার, সাহস তো কম নয়, গায়ে হাত দেওয়ার ধান্দা, দেখাচ্ছি মজা। বাচ্চাদের মায়েরা আরেকটা বেঞ্চে বসে আড্ডা মারছিল। সেই বেঞ্চটার সামনে দৌড়ে গিয়ে মঞ্জুলা বলল, দেখুন দিদি, দেখুন, এই অসভ্য লোকটা আমার পিছনে লেগেছে, হাত ধরে টানছে। বলতে বলতেই মেয়েরা একেবারে হই হই করে উঠল। আমাকে এই মারে তো সেই মারে, সঙ্গে গালাগাল, অসভ্য, ইতর, বুড়ো বয়সে ভীমরতি ইত্যাদি ইত্যাদি। নারী কণ্ঠের চিৎকারে পুরুষ পথচারীরাও দৌড়ে এলো। এবার যদি এলোপাথারি কিল চড় চলে তাহলে আর রক্ষে নেই। আমি হাত জোর করে বলতে লাগলাম, শুনুন শুনুন, দয়া করে আমার কথাটাও শুনুন। একে আমি চিনি, উনি পাশের পাড়ায় থাকেন, ডিমেনশিয়ার রোগী। সব কিছু ভুলে যান, নাম ঠিকানা ভুলভাল বলেন। মিথ্যুক কোথাকার, এসব একদম মিথ্যে কথা। এই অসভ্য লোকটাকে মেরে শিক্ষা দিয়ে দিন তো। আপনারা এখনই পুলিশে খবর দিন, সত্যি মিথ্যে বিচার করবে পুলিশ। আমার মুখে পুলিশের নাম শুনে অনেকেই মনে হলো একটু বিভ্রান্ত হয়ে পড়েছে। আমি যদি ইচ্ছে করে মিথ্যে বলে থাকি তাহলে নিশ্চয়ই পুলিশের কথা বলবো না। একটা তাগড়াই চেহারার লোক হেঁড়ে গলায় সকলকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনারা দুজনই এখানে দাঁড়িয়ে থাকুন, আমি পুলিশ ডাকছি। মঞ্জুলা তো আরো খেপে গেল। সে চেঁচিয়ে উঠল, তাহলে আমার কথা কেউ বিশ্বাস করছেন না তো? চুলোয় যান, স্কুল ছুটি হয়ে গিয়েছে, আমার বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে, আমায় যেতে দিন। কখন আপনাদের পুলিশ আসবে তার জন্য হতে দিয়ে পড়ে থাকতে হবে? দাঁড়ান দাঁড়ান, একটা ফয়সালা হলে তবে যাবেন। তলে তলে অনেক কিছু ব্যাপার আছে মনে হচ্ছে, তাই পুলিশই এর ব্যবস্থা করবে। বলেই পকেট থেকে মোবাইল বের করে 101 ডায়াল করে দিল। 10 মিনিটের মধ্যে 3 জন কনস্টেবল নিয়ে ওসি সাহেব হাজির। নারী নির্যাতন বলে কথা। পার্কের গেটে জিপ থামতেই ওসি সাহেব দৌড়ে এসে ভিড়ের মধ্যে আমায় দেখেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। মনে হলো যেন কি ভেবেছিলেন আর কি হলো। মঞ্জুলা ওসির কাছে দৌড়ে গিয়ে চেঁচাতে লাগলো, আপনি এখনই এই লোকটাকে লকআপে পুরুন, রাস্কেল কোথাকার। ওসি সাহেব হাত তুলে সবাইকে থামতে বললেন। তারপর আমার দিকে এগিয়ে এসে বললেন, কাকাবাবু, আপনি এই বেঞ্চিটা একটু বসুন, আমি আসছি। আপনারা এদিকে একটু সরে আসুন, সরে আসুন। বলে কি যেন সব চাপা গলায় বলতে লাগলেন। শুধু কানে এলো, উনি হলেন কাউন্সিলর বরেন গুপ্তের মামা শ্বশুর। শুনে গর্বে আমার বুক ফুলে উঠল। ওসির ভাষণ শুনেই জমে ওঠা ভিড় কেন যে দ্রুত পাতলা হয়ে গেল কে জানে। মঞ্জুলাও চলে যাচ্ছে দেখে আমি হাই হাই করে উঠলাম। আরে ওসি সাহেব, ভদ্র মহিলা যাই বলুন, ওকে একা ছাড়বেন না। ও তো নাম ঠিকানা ভুলে গিয়েছে, কোথায় যেতে কোথায় চলে যাবে। আপনি চিন্তা করবেন না, উনি ঠিক পৌঁছে যাবেন। আপনি এখন কোথায় যাবেন অরুণাংশু বাবু? সরি, আজকের দীপক বাবু। আমি বাড়ি যাব, একটু পৌঁছে দেবেন? এত ফালতু ঝামেলায় বাড়ি যাওয়ার রাস্তাটা গুলিয়ে ফেলেছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।